হ্যালো সবাইকে। আজকে আমরা ইটালি সম্পর্কে আলোচনা করব। কিছু বিষয় জানাবো যা আমি ফ্রিকোয়েন্টলি বিভিন্ন শিক্ষার্থীদের থেকে পাই। তো ভাবলাম যে বিষয়টুকুকে আলাদা আলাদা না করে আমার অবশ্যই একটা ভিডিও বানানো উচিত, যেখানে হয়তো একজন শিক্ষার্থী তার প্রাথমিক যেই ধারণা আবেদনের ক্ষেত্রে এটা পেয়ে থাকে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার প্রতিষ্ঠানের লোগো সংবলিত একটি স্ক্রিনে আমি কিছু লেখা যেগুলো পর্যায়ক্রমে আসবে তা দেখাতে থাকবো। আর এখানে বেশ কিছু তথ্য ঠিক র ভাবে জানাবো, ফর্মালিটিস থাকবে না তেমন, যাতে আপনি আসলে তথ্যগুলোকে সহজেই বুঝতে পারেন অল্প সময়ের মধ্যে। আমরা খুব বেশি সময় নেব না, চেষ্টা করছি খুব দ্রুতই ব্যাপারগুলো যাতে আপনাকে জানাতে পারি এই বিষয়টুকু। এনিওয়ে, আমরা প্রথমতই শুরু করব যে ইটালি কেন পড়া উচিত আমাদের। আমি যদি শুধু ছোট্ট করে হাইলাইটসগুলো বলি, আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে সেনজেনের যেই দেশ অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেখানে কিছু পছন্দের দেশগুলো আপনি যদি নেন এবং সেই দেশগুলোতে ইউনিভার্সিটিসগুলোতে যদি দেখেন যে তাদের টিউশন ফিস কত, নিশ্চয়ই অনেক হাই। হ্যাঁ, আমি এটার ব্যাপারেই সবার আগে ইঙ্গিত করব যে সেখানে টিউশন ফিস অনেক বেশি হাই। তো আমাদের দেশটা তো ডেভেলপড হচ্ছে, অর্থাৎ উন্নত কেবল হচ্ছে, এখনো ওরকম ভাবে হয়নি। তো আমাদের এখানে টাকা পয়সা কম নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট আবেদন করতে চাচ্ছে। আমি বেশিরভাগের কথা বলেছি, আমি প্রায় বিভিন্ন জায়গা থেকেই নক পাই, প্রতিনিয়ত আমাদের অ্যাডস চলছে। আপনি নিশ্চয়ই আমার এই ভিডিওটা অ্যাডেই দেখছেন। এনিওয়ে, তো এটাতে আমি দেখি যে বিভিন্ন স্টুডেন্টরা সবচেয়ে বড় কনসার্ন কি থাকে, টিউশন ফিজ এটা কি কত হতে যাচ্ছে। আর শুনে খুশি হবেন যে ইটালিতে টিউশন ফিসটা যথাসময়ে কিছু পদ্ধতি অবলম্বন করে একেবারেই রিডিউস করা যায়। আমি যদি দ্বিতীয় কথা বলি, যাকে আমরা আসলে ফুল ফান্ডেড স্কলারশিপ বা 100% স্কলারশিপের ব্যাপার বলছি, সেটা অন্য বিষয়, আমরা ওটা বলতে গেলে একটু লঙ্গার হয়ে যাবে। আপনি মূল কিওয়ার্ডটুকু শোনেন। কোনো জিনিস যদি এমন হয় যে কনফিউশন আছে, তখন সেটা ইউটিউবে সার্চ করলেই বিষয়টুকু পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি শুধু কিওয়ার্ডটুকু বলছি। এনিওয়ে, দুঃখিত, এটা লম্বা করা যাচ্ছে না এই জন্যে। আচ্ছা, আমরা একটু সামনে যদি বাড়াই, তো যেটা বিষয় যে টিউশন ফিজের একটা ব্যাপার বললাম, আরেকটা ব্যাপার বললাম বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি, যেখানে বিভিন্ন রিসার্চ অপরচুনিটিস সহ নামি দামি যেসব শিক্ষকগণ এবং যাদের অন্যান্য স্টুডেন্টসদের, যারা কিনা বিভিন্ন দেশ থেকে আসা এই বিভিন্ন সুবিধার জন্য অবভিয়াসলি যে এই দেশে পড়াশোনা করতে আসে, তাদের সাথে যে কালচারের একটা অভিজ্ঞতা হবে, এই বিষয়টুকু কিন্তু অন্যান্য দেশে আপনি একটু সম্ভাবনাটা কম পাবেন। কারণ এখানে বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক স্টুডেন্টরাই যেই সুবিধাটা আমরা নিতে যাই, তারাও এই সুবিধাটা নিতে আসে। তো বলা চলে যে এখানে একটা ভিন্ন অভিজ্ঞতা অবশ্যই একটা শিক্ষার্থীর জন্য হতে যাচ্ছে। তো আমরা পরবর্তী ব্যাপারটা কি বলি, যেমন ব্যাচেলারের জন্য 3 বছরের ওখানে কোর্স হয়ে থাকে, যেটা ইংলিশ প্রোগ্রামে হয়ে থাকে, এবং মাস্টার্সের জন্য 2 বছরের পড়াশোনা শেষ করার পর তারা কিন্তু তাদের উচ্চ শিক্ষায় আরও পিএইচডিটা গ্রহণ করতে পারছে, অথবা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হয়ে যেতে পারছে, এবং ওখানেই মাইগ্রেশন করে থেকে যাওয়ার একটা সুবিধা আছে। যদি কেউ না থাকতে চায়, সেখান থেকে আবার উন্নত কোনো অন্য দেশে তারা আবেদন করতে পারছে, যেটা বাংলাদেশ থেকে সরাসরি হওয়াটা বর্তমান সময়ের জন্য একটু কঠিনতর হচ্ছে। আমরা আশা করছি এবং দোয়া করি যাতে ভবিষ্যতে বিষয়টুকু আরো সহজ হয়ে ওঠে। দেখুন, ইতালির আবেদনটা অন্যান্য দেশ থেকে তুলনায় সহজ, যদি আপনি লম্বা সময় ধরে এটার রিসার্চ করেন। কিন্তু সকলের তো আর রিসার্চ করা সম্ভব না, তাই না? তো জীবনে তো দৈনন্দিন কিছু চাহিদা থাকে, যেটা আর্থিক, সামাজিক বা বৈবাহিক সব ধরনের বিষয়গুলোকে পুঁজি করে সবসময় সবার জন্য এই জিনিসটা হয়ে ওঠে না যে সে তার নিজের আবেদন করবে। এই জায়গাতেই আমরা তাকে আমাদের অফারটা বা আমাদের সার্ভিসটা অফার করি, বা আমরা বলি যে তখন আপনি কোনো এক্সপার্টের সাহায্য নিন, যেখানে আমরা আমাদের আমি শব্দ ব্যবহার করছি, যদিও এক্সপার্ট জিনিসটা নিজে নিজে বলাটা অন্যরকম, কিন্তু যাই হোক, বলছি যে আমরা আমাদের সার্ভিসটাকে
এখানে উত্থাপন করছি বা আপনাকে জানাতে চাচ্ছি ঠিক এই গ্যাপটাতে। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম যে আপনি কেন একজন এক্সপার্টের সাহায্য নেবেন আপনার উচ্চ উচ্চ শিক্ষা গ্রহণের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্যে, তারাই বা কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। আমি এখানে যেহেতু কথা বলছি, সুতরাং আমি আমার উদাহরণ দিব। অবশ্যই এই দিক থেকে তো অবশ্যই আমার সাথে কিছুক্ষণ ধরে মনোযোগ দিয়ে থাকার জন্য আপনাদের অনুরোধ করব। কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে থাকা ছবিটি সম্পর্কে কিছু আলোচনা করা যাক। মূলত আজকে এটাই আমার মুখ্য উদ্দেশ্য। যখন কোনো একজন স্টুডেন্ট, শব্দটা একটু অন্যরকম শোনে, শিক্ষার্থীর কথাটা শব্দটাই ব্যবহার করছি, তিনি যখন কোনো ব্যাপারে জানতে চাচ্ছেন, তো এই জানাগুলো অর্থাৎ বেসিক যে তথ্যগুলো সেগুলো যাতে আজকে ক্লিয়ার হয়ে যায়। আমি যদি পুরো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবিটি থেকে সবার আগে আলোচনা যদি শুরু করি, তাহলে আমি শুরু করব ওই প্রশ্নটা দিয়ে যে আপনারা খরচ কত নেন। তো খরচের ব্যাপারটুকু সম্পর্কে যদি একটু আলোচনা করা যায়, তাহলে বিষয়টুকু দাঁড়াবে এইরকম যে আমরা কাজ শুরু করার জন্যে 20,000 প্রথমে গ্রহণ করছি। আচ্ছা, এই বিষয়টুকু কেন? এই টাকাটা না নিলে কি হয়? এটা তো অনেক টাকা, এই ধরনের আমরা প্রশ্ন পাই। তো এটার উত্তর ব্যাপারটা এরকম যে আমরাও চেয়েছিলাম যে এই বছর বেশি সংখ্যক স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়ার জন্যে এই ইনিশিয়াল অ্যামাউন্ট বা ডিপোজিটটা কমানো যায় কিনা। আমি বলবো যারা বিষয়টাকে একটু বেশি মনে হচ্ছে, নিশ্চয়ই অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তো অবশ্যই কথা বলবেন। তো প্রতিষ্ঠানগুলোকে একটু যাচাই করার জন্য বলবো যে কে কত নিচ্ছে কোথায়। যারা কম অফার করছে, একটা বিষয় আপনাদের একটু বলি, হ্যাঁ, এটা ঘটছে, বিগত সময় ঘটেছে, এখনো ঘটেছে। কিছু কিছু স্টুডেন্টদেরকে কিছু প্রতিষ্ঠান জাস্ট লক করার জন্যে ইনিশিয়ালি 5,000 বা 10,000 দিয়ে জাস্ট গ্রহণ করে নেয়। এখন কোনো কোনো জায়গায় যখন তাদেরকে জয়েন করাচ্ছে, তখন তাদের মূল সার্টিফিকেটটা গ্রহণ করছে কি বলে, যে এটাকে অ্যাটাস্টেশন করাতে হবে, এই কথাটা বলে। বা কোনো কোনো জায়গায় সিকিউরিটি পারপাস তাদের পাসপোর্ট জমা রাখার জন্যে বলা হচ্ছে যে আপনার তো কোনো অ্যামাউন্ট আমরা নিচ্ছি না, শুধু ডিপোজিট 5,000 বা 10,000 বা ফ্রিতে ধরলাম নিচ্ছি, তো এটা তো আমাদের তো একটা সিকিউরিটি বাবদ কিছু একটা লাগবে, তো তখন এটা দেন। তো এই কথাটা অনেকে বলে। তো এই ব্যাপারটাতে না যাওয়ার জন্য আমি বলবো, কারণ এখানে কিছু কিন্তু আছে। কিন্তুটা এখানে বললে আসলে গীবত ব্যাপার হয়ে যাবে। আমরা ওই বিষয়টাতে ওভাবে করে না বলে বলি যে আপনি যদি কম খরচে যেতে চান কোনো সমস্যা নেই, আপনি শুধু তার থেকে লিখিত নেবেন যে আমার কোন কাজটা কখন আমাকে লিখে দেন, যাতে ওই যেটা বললাম কিন্তু ওই কিন্তুটা করার সময় উনি এই লেখাটার কাছে বাধ্য হয়ে যায়। আমরা যেই কাজটা করি যে প্রথম অবস্থায় যখন শুরু করছেন কোন একজন শিক্ষার্থী, তার সাথে আমাদের যে কমিটমেন্টগুলো আছে এগুলো ডিডি লেখা হয়। সুতরাং আমি কিংবা তিনি পরবর্তীতে যে ভিন্ন কোনো কথা বলবেন বা আমাদের দিক থেকে আমরা কিছু চাপিয়ে দেব, কোনো সুযোগই নাই, কারণ আমরা ওই ব্যাপারটুকুতে প্রথমেই ক্লিয়ার হয়ে নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় ব্যাপার আমরা যে এই অ্যামাউন্ট নিচ্ছি, এর বিপরীতে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কোনো আর খরচ হাতে নিচ্ছি না। অর্থাৎ ডকুমেন্ট প্রস্তুতে একজন শিক্ষার্থীর জমা দেয়া পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হবে। কোন কোন কারণে খরচ হবে সেটা আমি পরবর্তীতে আসছে আমাদের বলাই, কিন্তু এই ব্যাপারটুকু জানা যে 1.5 লক্ষ খরচ হবে। ওই অ্যামাউন্টটা আমরা হাতে নিচ্ছি না, বরং একজন শিক্ষার্থীকে স্বাধীনতা দিচ্ছি তিনি যাতে তার খরচ নিজেই পে করতে পারেন। এর মাধ্যমে কোনো কোনো জায়গায় যদি খরচ কম হয়, তিনি কিন্তু এই খরচটা তার হাতে বাঁচিয়ে রাখতে পারবেন। কিন্তু যখনই এই টাকাটা হ্যান্ড ওভার করা হবে, ডকুমেন্ট প্রস্তুতের খরচ, তখন যদি কোনো জায়গায় একটু কারসাজি করার সুযোগ দেওয়া হয়, তাহলে উনি কারসাজি করলেও করতে পারে। তো আমরা এই পথটাই প্রথমত রাখি নাই। অর্থাৎ এই যে 20 নেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনো খরচ চাওয়া হবে না। তার মানে আমরা যদি লেখাটাকে একটু পড়ি, যে কাজ শুরু করার জন্যে আমরা অ্যাডভান্স 20,000 নিচ্ছি, যেখানে এই টাকাটা ফেরত দেয়া হবে কখন, যদি আমরা অফার লেটার তাকে এনে না দিতে পারি। তার মানে যখন আপনি যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আপনার ফাইলটুকু তো দেখব, সেখানে যদি সব
ঠিকঠাক মনে হয়, আমাদের মনে হয় যে আপনার অফার লেটার আসার সম্ভাবনা আছে এবং আমরা পারবো, তখনই আপনার ফাইলটা কিন্তু কাজের জন্য যাচ্ছে পরবর্তী স্টেপে। তো এখানে বলা হচ্ছে কি যে আপনি হয় অফার লেটার অথবা রিফান্ড পাবেনই, তার মানে হচ্ছে আপনার এখানে রিস্কটা আর থাকছে না। তো এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন। তো বিভিন্ন জায়গায় জাস্ট মানে আপনি ইন হলেন, তারপরে কাজ শুরু হলো, বিষয়টা এরকম না, সেখানে কিন্তু কেন আছে। তো ওই কিন্তু কেনটাকে আপনাকে বুঝতে হবে বিষয়টুকু। বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে এবং আমি বিগত সময়টায় অর্থাৎ 2024 তো শেষ হয়েছে, এটাকেই আমি বিগত হিসেবে বোঝাচ্ছি। তো আমি অনেক অনেক বেশি অবজেকশনস বলেন আর বিভিন্ন ক্লেইমই বলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছি যে এই ব্যাপার ঘটছে, এখন আমি কি করব এই কথাটা নিয়ে। এই জন্য এইখানে বিষয়টুকুকে একটু সতর্ক করতে চাচ্ছি, যেহেতু এটা অ্যাড রান হবে, সুতরাং অনেক মানুষই দেখবেন আমাদের সাথে কাজ না করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা নিয়ে একটা অ্যাওয়ারনেস তো গ্রো হবে, আমার উদ্দেশ্য ওটাই ছিল। আচ্ছা, এই ব্যাপারটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। সুতরাং যখনই আবেদন মানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার মানে হচ্ছে একটা স্টুডেন্টের ভিসা আবেদন পর্যন্ত, মানে এম্বাসি উদ্দেশ্যে ভিসা আবেদন পর্যন্ত তার খরচ কত হচ্ছে? 1.5 লক্ষ টাকা। যে কথাটা কোথায় লেখা? আমরা এখানে লিখে দিয়েছি। অর্থাৎ তিনি তার হাতে 1.5 লক্ষ টাকা নিয়ে প্রস্তুত থাকবেন, আমাদেরকে দেবেন না, প্রস্তুত থাকবেন। আমরা শুধুমাত্র 20,000 নিচ্ছি এখানে ইনিশিয়াল ডিপোজিট হিসেবে। এটার মধ্যে সিভি এসওপি সহ এই ব্যাপারগুলো আমাদের দায়িত্ব, ওইটা স্টুডেন্টের আর গ্রহণ করতে হচ্ছে না। তো তিনি এই ব্যাপারগুলো মেনটেন করার জন্যে এই অ্যামাউন্টটুকু হাতে রাখবেন। তারপর বাকিগুলো আমরা একে একে তাকে জানাবো যে এখানে এত, তিনি সেগুলো পে করে দিলেই হচ্ছে। তো আমরা যেমনটা দেখেছি যে ইনিশিয়াল ডিপোজিট এই ব্যাপার তো গেল, তারপরে আসলো কি অ্যাপ্লিকেশন ফিস। তার মানে এই বিষয়ের সাথে এই অ্যাপ্লিকেশন ফিস যুক্ত না, তার মানে এটা আলাদা। এটা ভেঙেও দিতে পারে, একসাথেও এটা পে করার জন্য রেখে দিতে পারে, যখন যেখানে পে করা প্রয়োজন সেখানেই দেবে। এবং কোনো ইউনিভার্সিটিতে যদি পেমেন্টের জন্য রিকোয়ারমেন্ট না থাকে কোনো সমস্যা নেই, এবং ওটাতে আমরা আমাদের আবেদন চালিয়ে যাব, পেমেন্ট করতে হলো না, শেষ, টাকাটা বেঁচে গেল। ব্যাপারটা এইভাবে করে সাজানো হয়েছে। আর পরবর্তী যে খরচ, বিশেষ করে আমি যে প্রশ্নগুলো বেশিরভাগই পাই, তা হলো যে এই 1.5 লাখের মধ্যেই কোন কোন জায়গায় আমার এই খরচগুলো হচ্ছে, এটা লিস্ট আছে কিনা। তো এই ব্যাপারটুকুকে সহজ করার জন্য আমরা এখানে মূল কি পয়েন্ট হিসেবে কিছু যুক্ত রেখেছি, যেখানে বেশিরভাগ খরচটি এইগুলোতে যাবে। তার মধ্যে একটা লেখা হচ্ছে সিমিয়া ভেরিফিকেশন। এইটা হচ্ছে যদি কি এই বিষয়টা যারা অবগত নন তাদের জন্য বলি, তাহলে এটা হচ্ছে ভেরিফিকেশনের একটা পদ্ধতি, যা আপনার যে সার্টিফিকেট সেটা কি সঠিক কিনা এই ব্যাপারটুকু এক। আরেকটা হলো ইটালির পড়াশোনার মানদণ্ডের সাথে বাংলাদেশের পড়াশোনার, মানে আপনার সার্টিফিকেটের যে পড়াশোনা ছিল সেটার মানদণ্ডের সাথে পরিপূর্ণতা আছে কিনা, যায় কিনা, সমমান কিনা, ব্যাপারটুকু বোঝা। তার মানে আপনি যদি ব্যাচেলার কিংবা মাস্টার্সে পড়ার জন্য উদ্যত হয়ে থাকেন, তখন তার যে রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটির সেগুলো ফুলফিল হয় কিনা সেটার জন্য একটা প্রমাণস্বরূপ হয় সিমিয়া অথবা ডিওভি, ডিক্লারেশন অফ ভ্যালু, আপনাকে করতে হবে। ডিওভির দাম কম হয়ে থাকে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, যার জন্য আমরা ওইটাকে এখানে উল্লেখ করিনি। এখানে সিমিয়ার কথা বলা হয়েছে, যেটা 2 মাস সময় লাগে, টাকা 300 ইউরো লাগে, আগে লাগতো, অর্থাৎ নতুন করে এখনও তো জানুয়ারিতে ছাড়বে, নতুন করে কত লাগছে এটা পরের বিষয়, যখন আসবে তখন জানা যাবে। আমরা আপাত দৃষ্টিতে এখন এটাই ধরে রাখি। অ্যাকোমোডেশন প্রুফ বলা হয়েছে 50, যেটা থাকার জায়গা, অর্থাৎ আপনি যখন এম্বাসিতে জমা দিচ্ছেন তখন থাকবেন কোথায়, এই বিষয়টুকুকে নিশ্চিত করার জন্যই আপনাকে একটি কাগজ দেখাতে হবে, যেটা এম্বাসির রিকোয়ারমেন্ট, এবং এটা দেখাতে হয়। এখানে 50 বলা হয়েছে, সেটা কম বেশি হতে পারে, এখানে গড় একটা ধারণা দেওয়া হয়েছে। স্কলারশিপের আবেদনের জন্য বিভিন্ন ডকুমেন্টস এবং ফিনান্সিয়াল প্রুফ প্রমাণের জন্য, মানে এম্বাসিতে প্রমাণের জন্য কিছু কাগজপত্র এসে এগুলো প্রস্তুতির জন্য আমরা এটাকে গড় হিসেবে লেখা হয়েছে। এখানে কম বেশি হতে পারে, যদি কোনোটা বাঁচে এটা অ্যাপ্লিকেন্ট তার নিজের হাতেই রাখবেন, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এম্বাসি ফি বিগত সময় 10,500 তো 390 বা 400 অ্যারাউন্ডে 470 এই ধরনের থাকতো,
আর কি, ওটা ইউরো ভিত্তিতে। তো এটা হয়তো বা একটু কমতে বাড়তে পারে, কারণ সময় পরিবর্তনের সাথে সাথে ইউরো রেট বাড়বে। সুতরাং এই অনুযায়ী আমরা এখন ধরে রাখি যে 10,500ই রাখছে বিগত আপডেট যেই তথ্য অনুসারে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা যদি হিসাব করি তাহলে 1.5-এর মতন চলে যাচ্ছে। আরও কিছু বিষয় আছে কিন্তু ঘুরিয়ে ফিরে অ্যামাউন্ট এটার মধ্যেই। আচ্ছা, এর ছাড়াও আরও কি খরচ লাগতে পারে, এটাও একটা প্রশ্ন থাকে। তো এটার দিক থেকে আমরা বলি যে হ্যাঁ, লাগতে পারে। কোথায়? যদি আপনার ব্যাংকে টাকা প্রস্তুত না থাকে, তাহলে এখানে এই প্রশ্নটাও চলে আসে যে ব্যাংক আমাদের কত দেখাতে হবে। মাস্টার্স হোক অথবা ব্যাচেলার হোক, টাকা 16 থেকে 18 এর ওপরে হলে ভালো, কিন্তু সর্বনিম্ন এটা দেখাতেই হবে। অর্থাৎ 16 লাখ অথবা 18 লাখ দেখাতেই হবে আপনার অ্যাকাউন্টে রয়েছে, এই বিষয়টুকু যখন আবেদন করছেন তখন। এবং এটা 6 মাসের রিকোয়ারমেন্ট থাকে এমবাসি কর্তৃক, যে তারা এটা ম্যাচুরিটি 6 মাস যাতে থাকে, অর্থাৎ 6 মাস ধরে যাতে পড়ে থাকে। একটু এদিক সেদিক হলে সমস্যা নেই, 3 মাসের নিচে যাতে এটা কোনোভাবেই না হয়। আমরা যদি আরও সামনে যাই তাহলে আমরা এই ব্যাপারটাকে মেকশিওর করেছি যে এই যে কন্ট্রোলের বিষয়টুকু, এটা আমরা একজন শিক্ষার্থীকে প্রদান করেছি। অর্থাৎ তিনি ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত যেই ডকুমেন্টসের যেখানে যেটুকু যাচ্ছে তিনি কিন্তু এটা অবজারভেশনে রাখতে পারছেন, এবং নিজের পেমেন্ট কোথায় কত হচ্ছে এই জিনিসটা নিজে করতে পারছেন। এতে হলো কি, ট্রান্সপারেন্সিটা বজায় থাকলো। অনেক জায়গায় দেখা যায় কাজ করার জন্য টাকা গ্রহণ করা হচ্ছে, কিন্তু ওই কাজটা করা হলো না, সেখানে বিভিন্ন প্রতারণার অবলম্বন করা হলো। তো ওই দুয়ারটাই এখানে বন্ধ করে দেওয়া হলো যে মানে ব্যালেন্সই যেহেতু হাতে নেওয়া হচ্ছে না, সুতরাং এখানে প্রতারণা তো করে লাভটা কি? কারণ প্রতারণা কেউ একজন করবে শুধু ওই টাকাটার জন্যই, তো টাকাটাই যেহেতু হাতে নিচ্ছে না, সুতরাং এখানে তো ওই প্রশ্নটাই আর আসলো না। তাহলে আমাদের খরচ কত? সোজা প্রশ্ন। আমাদের খরচ হচ্ছে 2 লক্ষ। কখন? ভিসার পর। এই টাকার সাথে কি প্লেন ভাড়া জড়িত বা যুক্ত? উত্তর হচ্ছে না, এটা শুধুমাত্রই আমাদের খরচ। দেখুন, এই খরচটার ব্যাপারে অনেকে অবজেকশন দেয় বা বিভিন্ন বলে যে এটা আমাদের বাজেটের অনেক বেশি হয়ে যাচ্ছে বা এই ধরনের। কিন্তু আমি বলবো বিভিন্ন জায়গায় তো দেখা হয়েছে, তাই না? ওখানে কত করে রাখছে আসলে? 1, 1.5 আর 2-এর কথা তো আমি বললামই। কিন্তু সেখানে একটু খেয়াল করে দেখবেন ডকুমেন্টে ঠিক কত টাকা খরচ হয়েছে আগে, বিফোরে, আর আপনি যেরকম ট্রিটমেন্টটা পেয়েছেন এটা কি আদতেই ছিল? আমি ঠিক তখনের কথা বলবো, মানে বলছি যখন আপনার ভিসাটা হয়ে গেছে এবং আপনার হাতে ভিসা, এবং টাকাটা কিন্তু তখন দিচ্ছেন। এটাকে একটা গিফট হিসেবে ভাবুন না, যে আপনার যেহেতু একটা স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কেউ একজন আপনাকে সাহায্য করেছে, সেটার একটা বিনিময় হিসেবে আপনি জাস্ট এটাকে একটা গিফট হিসেবে ভাবুন। আমি বলবো বিষয়টাকে এইভাবে না নিতে যে শুরুতে কত শেষে কত, তারপরে যোগ করলাম, যোগ করে দেখলাম যে সর্বমোট কত, তারপরে আপনি এইভাবে না, বিষয়টাকে এইভাবে না সাজাবেন। এভাবে যে দুঃখিত, সাজাবেন এভাবে যে আমি আবেদন করার জন্য এই মুহূর্তে এই যে 1.5 লক্ষ লাগতেছে, ধরে নিলাম আপনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স আছে, এই জন্য বলতেছি যে ডকুমেন্ট প্রস্তুতে 1.5 লক্ষ লাগবে। তো এই 1.5 লক্ষ খরচে এখন প্রস্তুত কিনা, আমার বর্তমানটা ক্ষতিগ্রস্ত হবে কিনা এই 1.5 লক্ষ খরচ করলে? যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আপনার এটাতে আগানো উচিত, আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আগানো উচিত না। আমি কিন্তু পরের কথা বলি নাই, অর্থাৎ ভিসার পরের 2 লক্ষের কথা বলি নাই। কারণ আপনারা বিষয়টুকু কখনো অনুধাবন করেছেন কিনা, আমি তো দেখি আমাদের এবছরও বেশ 70%-এর ওপরে মানে ভিসা রেশিও ছিল, যেটা আসলে হয় না, আরও কম হয়। কিন্তু এবছরটা কোনোভাবে চলে এসছে, কিন্তু এটা আসলে এত হয় না। যাই হোক, ওটা অন্য আলোচনায় পর্যায়ক্রমে আসছে। আচ্ছা, যেটা বিষয় বলছিলাম যে ব্যাপারটুকু যখন আপনি ভিসা পেয়ে গেছেন তখন কিন্তু আপনার এই যে আফটারের খরচ কোত্থেকে যে হবে এটা আপনার ভাবতে হবে না, তখন সবাই আপনাকে ব্যালেন্স দিতে রাজি। কিন্তু বিফোরের এই টাকাটা আপনাকেই দায়িত্ব নিতে হবে। তো কোনো কারণে এই যে যেই ব্যাপারটুকু যে অনেকে ধার নিয়ে মানে দাঁড়ায়,
কোনো কারণে যদি ভিসা কোনো কারণে রিজেক্ট হলো, কারণ সম্ভাবনা তো থাকেই না, প্রত্যেক দেশেরই একটা এইরকম ব্যাপার থাকে, প্রবণতা থাকে। তো কোনো কারণে রিজেক্ট হলে তখন কিন্তু তিনি তার বর্তমান জীবন ব্যবস্থাকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেললেন, যে যে টাকা খরচ করেছি সেটা তো করেই ফেললাম, তারপর আবার যার থেকে নিয়েছি তাকেও দিতে হবে। তো এখানে একটা চাপ সৃষ্টি হয়। তো আমি বলবো ওই চাপটা না। তো আপনি যখন আবেদন করছেন বিষয়টুকু খেয়াল রাখুন যে শুধু বিফোরের দিকে ফোকাস করুন। আফটারের বিষয়টুকু অটোমেটিক হবে যখন আপনার ভিসাটা হাতে। তো ওই বিষয়টাতে কোনো মানে তাকানোরই দরকার নেই। আচ্ছা, এখানে আমরা ওই ভিসার ব্যাপার যেটা আমরা একটু আগে কথা বলেছি ওই ব্যাপারগুলোতেই বলা হয়েছে, এগুলো আমরা আপাতত দেখিয়ে ফেলেছি, সুতরাং সামনে আগাতে পারি। আচ্ছা, এখানে আমরা জিজ্ঞাসা করেছি হোয়াই আস, যেটা বলেছি যে ট্রান্সপারেন্টের বিষয়, কোনো হিডেন চার্জ নেই। এখন হিডেন চার্জ আমাকে অনেকেই প্রশ্ন করেন, কিন্তু আমার কাছে এটার কোনো উত্তর নেই। হিডেন বলতে কি বোঝায়? আমি তো ডিডে লিখেই দিয়েছি যে কি হবে কি হচ্ছে না এটা, তাহলে হিডেন কোত্থেকে আসলো? মানে হিডেনটা অন্য জায়গায় উনি বা যিনি প্রশ্ন করছেন তিনি কি পেয়েছে, আমার কাছে কোনো উত্তর নাই। কিন্তু না, কোনো হিডেন টিডেন এগুলা থাকতেছে না। আমাদের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া। এটার বিপরীতে যখন ভিসা হয়ে গেছে আপনি আমাকে অ্যাজ এ গিফট হিসেবে বিষয়টুকু দিল, সেখানে আমি পারিশ্রমিকের ব্যাপারটুকু বলছি না। পারিশ্রমিক যদি হয়, একটা পার্সন যখন অনেক আমরা মানে বছরের মতোই তো স্টুডেন্টদের পেছনে সময় ব্যয় করি, সেটা অবশ্যই অনেকজন যদি হয়ে থাকে তাদের যে হয়নি কোনো কারণে, তখন সেটাও তো পারিশ্রমিকের একটা পর্যায়ে পড়ে। তো আমরা কি তাদের থেকে অ্যামাউন্ট নিচ্ছি না। তো আমি এটাই বলি যে আমি এটা বলতে আজকে পছন্দ করি যে যখন ভিসা হয়ে গেছে উনি এটাকে গিফট ভাবুন, এটুকু গায়ে লাগবে না। কারণ আপনি যাওয়ার পর অবশ্যই স্কলারশিপের ব্যাপারটুকু তো আমরা চেষ্টাই করব, যখন আবেদন করছি ওটারও আবেদন দেখব, কিন্তু ওইটা পাবেন তখন আপনার অ্যামাউন্ট এমনিতেই কাভার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে তো প্রেশার ফিল করার কোনো দরকারই নাই। আমরা পরবর্তী সেকশনে যদি যাই, যেখানে বলা হচ্ছে আইএলসের ফ্লেক্সিবিলিটি। এখন জিনিসটা কি? বেশিরভাগ প্রশ্নই আসে যে আইএলস ছাড়া যাওয়া যাবে কিনা। উত্তর হলো, ব্যাচেলার যদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি এইচএসসি শেষ করেছেন, ব্যাচেলারে আবেদন করবেন, যদি এমন হয়ে থাকেন আপনার অবশ্যই ইংলিশের প্রফিসিয়েন্সি যে কোনো একটা সার্টিফিকেট লাগবে। প্রফিসিয়েন্সি বলতে কি বোঝায়? আইএলটিএস অথবা ডুওলিঙ্গো অথবা পিটিই অথবা টোফেল, যে কোনো একটা আপনার অবশ্যই দেখাতে হবে। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে কি, যদি মই থাকে, কাদের জন্যে? মাস্টার্সদের জন্যে। অর্থাৎ তার ব্যাচেলার যদি ইংরেজিতে পড়াশোনা হয়ে থাকে, আদতেই বাংলাদেশে ইংরেজিতে পড়াশোনা কম হলেও তাদেরকেও মই দেয় এবং ওইটা দিয়েও কাজ চলে। ওইটা সমস্যা না যে অ্যাকচুয়ালি আপনার পড়াশোনা ইংরেজিতে ছিল কিনা, ব্যাপার এই যে আপনার কাছে সার্টিফিকেট আছে কিনা, এটাই মুখ্য। তো যদি ওটা থাকে তাহলে আমরা ওটা দিয়ে আবেদনের কাজ চালিয়ে নিতে পারবো। তো এখানে আমরা বলছি যে মাস্টার্সের জন্য মইটা দিয়ে দাঁড়ানো সম্ভব, সেটা ন্যাশনাল হোক অথবা পাবলিক হোক অথবা মানে ইন জেনারেল ওভারঅল। মানে ন্যাশনাল বলতে তো ওইটা 7 কলেজের ব্যাপারেও অনেকের কনফিউশন থাকে, সেটাও সম্ভব এবং এটা নিয়ে কোনো বাধা নাই যে অন্য কোনোটা প্রতিষ্ঠানের মইটা হবে নাকি হবে না, এটা নিয়ে সমস্যা নেই। আরেকটা ব্যাপার হয়ে থাকে যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি তো এই মুহূর্তে আইএলস এর সার্টিফিকেটটা দিতে পারছি না, আমি প্রিপারেশন নিচ্ছি, কিছুদিন পরে দেব। তো তাদের জন্য এই লাইনটা যেখানে বলা হচ্ছে এখনো কি আইএলস এরটা পাওয়া হয়নি, যদি না হয় তাহলে সমস্যা নাই, কারণ হচ্ছে আপনি পরবর্তীতে এটা জমা করতে পারবেন। এখন অন্যান্য প্রসিজিওরগুলো শেষ করুন যাতে আপনার সময়টা বাঁচে, কারণ আপনি যেদিনই যুক্ত হচ্ছেন তখনই যে ইমিডিয়েট আপনার আবেদন শুরু হচ্ছে তা নয়, শুরু হতে একটু সময় লাগবে, যার জন্য ওই সময়টুকু যাতে এখানে ব্যয় না হয়, এজন্য আপনি অন্যান্য সব প্রস্তুত থাকবে, যখনই সার্টিফিকেটটা আসলো সেটা জমা দিয়ে সাবমিট করে দিল, ব্যাপারটা এইভাবে। তো এই জন্য আগে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন এবং ওভারঅল ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আপনার এটা ফাইলটা প্রস্তুত রাখলো। দেখুন এখানে ব্যাংকের ব্যাপারটা বলা হয়েছে এবং এটা খুবই জরুরি। আমি যেমনটা একটু আগেও বলেছি যে 16 লাখ থেকে 18 লাখ বিডিটি এটা দেখাতে হবে। যদি ডকুমেন্টেশনে যান তাহলে টাকা আরও কম বলবে, মানে ইটালি বিভিন্ন ওয়েবসাইটে সরকার কর্তৃক অবশ্যই তারা লিখে রেখেছে আরও কম এস্টিমেশনের, কিন্তু আমরা অবজারভেশনে ফিল্ড থেকে যা পেয়েছি এই অ্যামাউন্টটা এই বছরের জন্য গ্রহণযোগ্য। এর আগে
কিছু যদিও কেস ছিল যারা অল্প দেখিয়েও হয়েছে, কিন্তু আপনি এই ভুল করবেন না, কারণ আপনার জন্য লাক ফেভারটা নাও হতে পারে। সুতরাং বিষয়টুকুকে মাথায় রেখে যথাসময়ে আবেদনটাই জরুরি। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন, যেখানে আমি লিখেছি মার্চ, যেটা মানে পরিপূর্ণভাবে ট্রু না, কিন্তু বিষয়টা এইভাবে দেখুন যে যখন আবেদন করছেন তখন ওই আবেদনের একটা রেজাল্ট আসতেও সময় লাগবে। যদিও আবেদন চলে এপ্রিলেরও পরে কোনো কোনো ইউনিভার্সিটিতে, কিন্তু অত দিন মানে ওয়েট করা যাবে না। মার্চে যিনি আবেদন করছেন তিনি এমনও আছে এপ্রিল পার হয়ে মে মাসের দিকে অফার লেটার পেতে পারে। ধরে নিলাম 1 মাসের মধ্যেই পাবে, কিন্তু ইন কেস অনেক দেরি হয় সেক্ষেত্রে এটা হতে পারে। তখন তিনি অন্যান্য ডকুমেন্টস কখন সাজাবেন, তো একটু সময় তো লেগেই যাবে। এজন্য উচিত হবে হচ্ছে মার্চের মধ্যে আপনার ওভারঅল বিষয়টুকু মানে আবেদনের পর্বটুকু শেষ করা। এবার ওরা রেজাল্ট দিতে থাকুক, এটা কোনো সমস্যা নেই। একটা ব্যাপার যেখানে বলা হচ্ছে ডিস্টেন্সের বিষয়, এই লাইনটা একটু কনফিউজিং হতে পারে, কিন্তু আমি জানাই বিষয়টুকু কি। যেমন আমরা বিভিন্ন সময় এখন ইদানিং ধরে বিভিন্ন জায়গা থেকে কল পাচ্ছি যেটা ঢাকার বাইরের জেলায়। আমাদের অবস্থান কোথায়? ঢাকাতে। এটা উপরের দিকে আছে, আমি একটু পরে দেখাবো। তো আমাদের অবস্থান কোথায়? ঢাকা ড্যামরা বা যাত্রাবাড়ির মধ্যস্থল, অর্থাৎ আমরা যেখানে আছি সেখানে ড্যামরাও বলে, যাত্রাবাড়িও বলে। তো এটার মধ্যস্থল, এটার জায়গাটার নাম হচ্ছে কোনাপাড়া। তো কোনাপাড়া ড্যামরা ঢাকা এভাবে করে গুগলে পাবেন, সার্চ করলে হবে স্কলার্স ড্রিম। আচ্ছা, তো এইটাতে যেহেতু জেলার বাইরে, তারা তো আসতে অনেক সমস্যা হয়। তো এই দিক থেকে আমরা বলছি কি যে আমাদের অফিসে যে ভিজিট করতেই হবে এমন না, কিন্তু আসলে অবশ্যই আমরা খুশি হব, কিন্তু করতেই হবে এমন না। কারণ মূল সার্টিফিকেট আমরা কিছুই হাতে নিচ্ছি না, মানে জমা রাখছি না, তো পাসপোর্টও জমা রাখছি না। সুতরাং কাজ চলবে কি? সফট কপি দিয়ে। সফট কপির জন্য কি ব্যক্তিকে আসতে হয়? না, এটা অনলাইনে পাঠালেই হয়। এখন প্রশ্ন হলো, দেখি নাই শুনি নাই একজনের সাথে কাজ শুরু করে দিব? না না না, শুরু তো আমি তো আপনাকে অপশন দিচ্ছি, অর্থাৎ আপনার যদি সুযোগ সময় থাকে অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন, তাহলে আমরা সামনাসামনি আরও বেশি কথা বলতে পারবো। কিন্তু যদি সুযোগ না থাকে তাহলে কাজ শুরু করলেন, একটা সময়ে আমরা দেখা সাক্ষাৎ আলোচনা করতে পারলাম অফিসে, হয়ে গেল। তো এই পদ্ধতিটাকে হচ্ছে আমি জানালাম আপনাদের যে এইরকমও ব্যবস্থা আছে। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই যে আমি তো দূরে থাকি, তো আমি কিভাবে কাজ শুরু করব, আমার তো ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে এই বন্ডিংসের জন্য পারছি না। তো না, এরকমটা জরুরি না। আচ্ছা, এখন যদি আমরা যেটা বলেছিলাম যে একটু আগে, যে আমাদের অবস্থান কোথায়? কোনাপাড়া, এখানে লেখা যাত্রাবাড়ি, তো আমাদের অবস্থান যেটা যাত্রাবাড়ি এবং ডেমরা দুটোটাই, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, রিকোয়ারমেন্টসের ব্যাপারগুলো, যে ঠিক আছে আমি সবই বুঝলাম, কিন্তু এখন আমি আবেদনের জন্য আমার যোগ্যতা কি কি লাগবে এইটার ব্যাপারে কিছু জানানো হোক। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে প্রথমে লেখা কি? সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কোন সময়ের, সবগুলোর, অর্থাৎ বিগত সময়ের যত পড়াশোনা হয়েছে সবগুলোর। কোনটা থেকে? এসএসসি থেকে। এখন তো আবার ওই যেই 8-এর 5-এর ব্যাপার, ওগুলো না, এসএসসি থেকে, এসএসসি, এইচএসসি, ব্যাচেলার, এগুলো। মাস্টার্সটা আমরা বলবো যে কখন কারো লাগবে কারো লাগবে না এই ব্যাপারটুকু, তবে ইনিশিয়ালি বুঝে রাখুন যে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার এগুলোর মূল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। যারা ন্যাশনালের তাদের অবশ্যই গাজীপুর থেকে নিয়ে আসতে হবে, যারা 7 কলেজের তাদেরও নির্ধারিত প্রতিষ্ঠান থেকে নিয়ে আসতে হবে। এখন অনেকেই হচ্ছে কনভোকেশনের আগে মূল সার্টিফিকেট পান না, তারা কি আবেদন করতে পারবেন প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই যখন স্ক্যান করছেন তখন যদি পেছনের পাতায় কোনো লেখা থাকে সেটা অল্প হলেও, তখন আপনি একই পিডিএফে এপিট ওপিট সহ তুলবেন। যদি আপনার ট্রান্সক্রিপ্ট একাধিক পৃষ্ঠায় থাকে তখন আপনি এক পিডিএফে সকল পৃষ্ঠাগুলো ওঠাবেন এপিট ওপিট। অর্থাৎ যেমন ধরেন আপনার ট্রান্সক্রিপ্ট 3 পাতার, তো আপনি তুলবেন প্রথম পাতার ফ্রন্ট পেজ, এটা হলো প্রথম পৃষ্ঠা আসবে পিডিএফের, প্রথম পাতার পেছনের পাতাটা হবে পিডিএফের 2 নাম্বার, তারপর দ্বিতীয় পৃষ্ঠার প্রথম পাতাটা হবে পিডিএফের 3 নাম্বার, দ্বিতীয় পৃষ্ঠার শেষের পাতাটা হবে পিডিএফের 4 নাম্বার। এইভাবে করে 3টা পৃষ্ঠা পিডিএফের 6টা পাতা হবে।
আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোনো প্রশ্ন থাকে, এটা থাকবে খুব স্বাভাবিক, সেক্ষেত্রে আমাদেরকে মেইলে, কলে অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেই হচ্ছে। ফেসবুক পেজ তো সবসময় খোলা। রিকমেন্ডেশন লেটারের কথা বলা হচ্ছে, যেটা ব্যাচেলারের জন্য অপশনাল, কিন্তু আপনি নিয়ে রাখবেন, কারণ অন্যদের থেকে একটু এগিয়ে থাকাটাই উত্তম। এখানে বলা হচ্ছে দুইটা, তো ব্যাচেলারের জন্য তাই, মাস্টার্সের জন্য তাই। এটা কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনার বিগত সময়ের যেই প্রতিষ্ঠান ছিল, ব্যাচেলাররা এইচএসসিতে খুঁজবেন, যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন তারা ব্যাচেলারের যে প্রতিষ্ঠান ছিল সেখানে খুঁজবেন। সেটা ডিপার্টমেন্ট হেড অথবা যিনি আছে অথরিটি কনসার্নিং, তার তার কাছে বললেই হচ্ছে। দুটো লাগবে, একই প্রতিষ্ঠানে একই ব্যক্তির দুইটা না, বরং ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন দুটো। আচ্ছা, এখানে মেইলটা হচ্ছে জরুরি, এবং ফোন নাম্বারটা নিজে কোথাও টুকে নিয়ে আসবেন, যাতে তাকে ফোন করলে পাওয়া যায়। বেশিরভাগ মানে বাংলাদেশে বেশ কিছু শিক্ষক যারা এই ব্যাপারটাতে তেমন কনসার্ন না, তো তাদেরকে তো অবশ্যই অবগত, মানে ফোনেই তো জানাতে হবে যে বিষয়টা এই ঘটেছে, মেলটা রিপ্লাই দেওয়া যায় কিনা। আমি কেন বলছি, কারণ কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু মানে হলো 2-3-4টা ইউনিভার্সিটি, তারা এই ইমেইলে এই রিকোয়ারমেন্টটা, অর্থাৎ হচ্ছে রেফারেন্স লেটার, যেটা মানে রিকমেন্ডেশন লেটার নিয়ে আসছে, শিক্ষার্থী নিয়ে এসেছে, যার কথা বলতেছে তার মেইলে মেইল পাঠায়। তো ওই জন্য তখন কনফার্মেশন লাগতে পারে, এই জন্য মেইল তো থাকবেই, সাথে ফোন নাম্বারটাও নিয়ে রাখা, যাতে স্যারকে বলা যায় যদি এই ধরনের কোনো কেস ঘটে। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, যেখানে আইএলসের মিনিমাম স্কোর বলা হচ্ছে 5.5, অর্থাৎ 5.5, আর মিডিয়াম ইনস্ট্রাকশন তো আছেই। যদি কোনো কারণে আইএলসের নাম্বার নিয়ে সমস্যা থাকে, সেটা ব্যাচেলার হোক অথবা মাস্টার্সের শিক্ষার্থী হোক, যেই হোক, আমরা তাকে সাপোর্ট দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করুন, বিষয়টুকু নিয়ে আমরা তাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো যে তার এই সংক্রান্ত সমস্যা হবে না। সেটা কিভাবে, সেটা আমরা পরে আলোচনা করছি। আমরা একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, একজন স্টুডেন্টের, অর্থাৎ যিনি ব্যাচেলারে আবেদন করছেন, মাস্টার্সের না, ব্যাচেলারে যিনি আবেদন করছেন, তার শুধুমাত্র IELTS অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে অল্প কিছু ইউনিভার্সিটিতে আবেদন করা যায়, ধরো হাতে গোনা 4-5টা। যদি সব ধরনের ইউনিভার্সিটিতে আবেদন করতে চায়, তাহলে তাকে TOLC পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষারও আমরা ব্যবস্থা রেখেছি, যাতে তিনি ভালো মার্ক পায়। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে, এটা নিয়ে চিন্তা কিছু নাই। আচ্ছা, ফটোর ব্যাপারে বলা হচ্ছে, যেটা ইনিশিয়ালি এখন বিডি সাইজের হবে, কিন্তু পরবর্তীতে এটা যেই মাপে থাকা দরকার আমরা করে নেব, সেটা সমস্যা না। শুধু একটা বিষয় খেয়াল রাখা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যাতে হয়, আর চশমা পরিহিত না হয়, তখন রিফ্লেকশন থাকে চোখের, যেই মনি সেটা বোঝা যায় না। তো ওই জিনিসটাকে মেকশিওর করার জন্য যদি চশমা পরিহিত থাকে বা ক্যাপ থাকে, সেটাকে খুলে নেওয়া। যারা হিজাব পছন্দ করেন, কোনো সমস্যা নেই, শুধু সাবলীলভাবে যেটা হয় ওটাই অবলম্বন করলেই হচ্ছে। এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। পাসপোর্টের যেই সময় সর্বনিম্ন 1.5 বছর থাকাটা বাঞ্ছনীয়, এর নিচে থাকলে এখন থেকেই কাজ শুরু করতে পারবেন, কিন্তু এটাই ফাইনাল না, আবার নতুন করে করতে হবে সামনে। এমনিতে ওটা নিয়ে সমস্যা নেই, বাকি যেগুলোই থাকুক এগুলো আমরা দেখে নিব। যেমনটা এখানে লিখেছি, খুব সুন্দর একটা স্মাইল দেওয়া হয়েছে, এটা কোনো এনিওয়ে। আচ্ছা, মাস্টার্সের স্টুডেন্টদের জন্যে যেটা এখানে লেখা হচ্ছে যে আইএলস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে মই B2 লেভেলের ইকুইভ্যালেন্ট। এটা ছাড়াও যদি তাদের সমস্যা থাকে, যেমনটা বললাম, আমরা টোফেলের সাপোর্ট দিতে পারবো। এটার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে। ব্যাচেলার যারা স্টুডেন্ট আছেন, যে বিষয়টা আমরা একটু আগেই আলোচনা করেছি, এটা এখানে বলা আছে। আর I এবং E এই বিষয়টুকু কি, সেটা যারা অবগত এখনো নন, তারা কিন্তু ইউটিউবে সার্চ করলেই বিষয়টুকু পেয়ে যাচ্ছেন। যদি আরও বিস্তারিত জানার হয়, সেটা তো আমাদের নক করলেই পাচ্ছেন। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা জিনিস রেখেছি, যেটা হচ্ছে কিউআর কোড। ভিসা সাকসেস আমাদের এই বছর থেকেই এই কিওয়ার্ডটা রাখা হয়েছে, মূলত বিগত সময়গুলো রাখা হয়নি বিধায় এখন খুব বেশি হিস্ট্রি পাওয়া যাবে না, কিন্তু পর্যায়ক্রমে যারা
আসছেন তারা এখানে যুক্ত হবেন। ইভেন এখনও অনেকগুলো ভিসা আমরা আপলোডই করতে পারিনি, কারণ হচ্ছে সুযোগ সময় পাওয়া যাচ্ছে না, এখন অনেক রাশ চলতেছে, যার জন্য কিন্তু সময় আমরা সামনে আপডেট করতে থাকবো। গুগল লোকেশন সহজেই খুঁজে পাওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে, এবং আশাটা দিক থেকে অনেকে প্রায়োরিটি তো দেন, যার জন্য সহজেই যাতে তারা এই বিষয়টুকু পেয়ে যান, এই ব্যাপারটুকু মেকশিওর করার জন্য এই লোকেশনের ব্যাপারটুকু সহজ রাখা হয়েছে যাতে খুঁজে পাওয়া যায়। তো এই ছিল ওভারঅল বিষয়, যে অ্যাড্রেসের দিক থেকে এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস, যেটা গুগলে লিখলে চলে আসার কথা। এই নাম্বারের দিক থেকে যখন তখনই পাচ্ছেন ফোনে এবং হোয়াটসঅ্যাপে, কোনো সমস্যা নেই। ইমেইলের দিক থেকে এটা ব্যবহার করতে পারছেন, এবং ওয়েবসাইটের এখনও কাজ চলছে, কিন্তু এটা পাবেন পর্যায়ক্রমে। এবং আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা চেষ্টা করি যে একজন স্টুডেন্টের হয়তোবা সপ্তাহ ভিত্তিক তথ্য জানাতে, যে তার আপডেট কতটুকু হচ্ছে এবং কি কি করা হয়েছে এই বিষয়টুকু নিয়ে। এখন হয়তোবা রেসপন্সটা যেহেতু শুরুর পর্যায়ে একটু কম হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে এটা বাড়বে, এবং এটার ব্যাপারে আলাদা টিম রাখা হয়েছে, তারা এই ব্যাপারগুলো অবজারভেশনে রেখেছেন। এনিওয়ে, এই ছিল আমাদের সার্ভিস সংক্রান্ত বিষয়ে আলোচনা। আমরা আমি এটা লিঙ্ক কোথাও যুক্ত রাখার চেষ্টা করব, যাতে সহজেই এটা নিয়ে নিতে পারেন, অথবা স্ক্রিনশট এখন রাখা যেতে পারে। আপনার তো মূলত দরকার তথ্যটা মুখে বলা হয়েছে, এবং ছবিও যেহেতু দেখতে পাচ্ছেন, আশা করি আর তেমন সমস্যা হবে না। যেটা এখন দেখার বিষয় বা বলার বিষয়, তা হচ্ছে কিছু ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন যেগুলো আমরা প্রায় পেয়ে থাকি, যেটা এটার সাথে রিলেভেন্ট না দেখে এটা এখনো দেয়া হয়নি এখানে, কিন্তু জরুরি, বা অনেক জায়গা থেকেই তথ্য প্রশ্ন পাচ্ছি, যা একটু বোধহয় এখানে বলে দিলে এটা অন্যান্যদের জন্যও সুবিধা হবে। তার মধ্যে একটা প্রশ্ন, স্পাউস নেওয়া যায় কিনা। ব্যাচেলার কিংবা মাস্টার্সের স্টুডেন্টরা যখন আবেদন করছেন, শুধু স্টুডেন্ট বা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন, তার সাথে কোনো ডিপেন্ডেন্ট যেতে পারবে না। 2 হলো, নাম্বারিং না বলি, পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আমার স্পন্সর কে হতে পারবে। এটার উত্তর, স্পন্সর শুধুমাত্র তারাই হতে পারবেন যারা ফ্যামিলি মেম্বার, মানে বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি এরা, এবং ওয়াইফ, আর ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড, এর বাইরে কেউ দেখাতে পারবে না। এই ক্ষেত্রে দেখানোর জন্য কি একজন স্পন্সরই যথেষ্ট হবে কিনা, এটাও একটা প্রশ্ন থাকে, এবং এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ ভালো হয় আপনার অভিভাবক যদি কেউ থাকেন তাকে দেখানো, একসাথে 2 জন দেখানো। একজন দেখালে সেটা রিস্ক, এবং সেই একজনটা যদি শিক্ষার্থী হয় সেটাতে রিস্ক, কিন্তু যদি একজন সেটা স্পন্সর হয় সেক্ষেত্রে আর তেমন কোনো সমস্যা নেই। ভিসা রেশিও কেমন, এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। এটার উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক, কিন্তু আমরা সহজ করে যদি বলি, ব্যাপারটা এরকম যে প্রতি বছর 800,000 স্টুডেন্ট, মানে 800 অথবা 1000 জন স্টুডেন্ট ইয়েতে যায়, ইটালিতে যায়, কিন্তু কোন 800 যাবে এইটা আমরা বলতে পারছি না। তো বলা চলে তাহলে কি দাঁড়ালো, কথা দাঁড়ালো হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও একজন স্টুডেন্টের হবেই, এই কথাটা দুঃখিত বলা যায় না। তো এটাকে মেকশিওর করার জন্য কিছু করা যায় কিনা, অবশ্যই করা যায়। সেটা হচ্ছে আগে সকল প্রসেসগুলো সম্পূর্ণ করা, এবং যথ নিয়মে যেই রিকোয়ারমেন্টগুলো দিয়েছে অ্যাম্বাসিড সেগুলো পূরণ করে জমা দিয়ে দেওয়া। তো বাকিটা অ্যাম্বাসেডরের উপর। আচ্ছা, এছাড়াও আমরা যে প্রশ্নগুলো পেয়ে থাকি, সেশন ইতালিতে কয়টা হয়ে থাকে, এটার উত্তর হচ্ছে একটা। সেটা কোনটা? সেপ্টেম্বর। এর বাইরে আর কোনো সেশন হয়? যদি প্রশ্ন এমন হয়, তার উত্তর হচ্ছে আমাদের জন্য না, যারা কিনা ইতালির বাইরে থাকে, আমাদের জন্য একটাই। এটার আবেদন কখন থেকে শুরু হয়? বিগত বছরের নভেম্বর থেকে শুরু হয়, হতে হতে মার্চ পর্যন্ত থাকবে। এর পরেও থাকবে, কিন্তু আমরা বলি মার্চের মধ্যে আপনার ব্যাপারগুলো শেষ করার জন্যে। এতে কি হচ্ছে, আপনি যথাসময়ে যা প্রসিজিওর এগুলো সম্পূর্ণ করতে পারছেন, আপনারা তেমন প্রবলেম হচ্ছে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যদি একটা পপুলার কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আমি কি স্কলারশিপ পাবো কিনা।
এটার উত্তর হচ্ছে জেনারেলি যারাই দুঃখিত আবেদন করে তারাই এই স্কলারশিপটা পেয়ে থাকে, যদি না তাদের কোনো সমস্যা ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে এমন কোনো অথরিটি থেকে এমন কোনো চাওয়া, যে চাওয়াটা বাংলাদেশ থেকে পূরণ করা যায় না, অর্থাৎ ওই কাগজটা বাংলাদেশ থেকে নেওয়া যায় না। তো এরকম না হলে কোনো সমস্যা নেই, কিন্তু নেওয়া না গেলে ওটাতে আটকে যায়। এটা কি মেরিট বেস কিনা, অর্থাৎ এই স্কলারশিপটা ইনকাম বেস, অর্থাৎ কত টাকা আয় উপার্জন আছে সে বিষয়টাকে পুঁজি করে আপনার এই স্কলারশিপটা দেওয়া হয়। কিন্তু মেরিট নিয়ে এখানে কোনো সমস্যা নেই, কারো কারো জিপিএ কম থাকে, কারো বেশি থাকে, সকলেই পায় যদি যথাসময়ে আবেদন করতে পারে। আমরা মোটামুটি সব বিষয়গুলোতেই ফোকাস করেছি, আর যেগুলো খুব বেশি ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন সেগুলোকে বলার চেষ্টা করেছি। বাকি যেই কথাগুলো আছে সেগুলো আপনারা নিশ্চয়ই থাকবে তো স্বাভাবিক, আমি যেই রেফারেন্সটা দেখিয়েছি এই মিডিয়ামগুলো ব্যবহার করে আমাকে জানিয়ে দিতে পারেন, আমি এই ব্যাপারগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করা হয়েছে এখানে স্পষ্টভাবে সবগুলো উত্থাপন করার, ভবিষ্যতেও চেষ্টা আরও থাকবে যাতে বিষয়টাকে সহজ কিভাবে করা যায় আমরা এটা নিয়ে কাজ করছি। তো আপনাদের আর সময় নষ্ট না করার জন্যই আমি মূলত এখন এই ভিডিওটাকে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী সময়ে আবারও কথা হচ্ছে।